বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা কেসরি 2 সম্পর্কে, যা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন। তাই ভিডিওটি এখনই লাইক করে দিন। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জালিয়ানওয়ালাবাগের দৃশ্য দেখতে পাই, যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আন্দোলন করছিল। এমন সময় একটি ছেলে লক্ষ্য করে যে তাদের ওপর দিয়ে একটি বিমান উড়ে গেছে। কিছুক্ষণ পরেই জেনারেল ডায়ার তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায়। মানুষরা কিছু করতে পারার আগেই জেনারেল ডায়ার গুলি চালানোর আদেশ দেয় এবং সেখানে ভয়াবহ হত্যাকাণ্ড শুরু হয়। এই হত্যাকাণ্ডে কয়েক হাজার মানুষ প্রাণ হারায়, আর এইসব দেখে জেনারেল ডায়ার হাসতে থাকে। এরপর দৃশ্য কিছু সময় পিছিয়ে যায়, যেখানে আমরা জানতে পারি যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সৈন্যরা হেরে যাচ্ছিল। তখন তারা ভারতীয়দের সাথে একটি প্রতিশ্রুতি দেয় যে যদি তারা এই যুদ্ধে ইংরেজদের পাশে থেকে জয়ী হতে সাহায্য করে, তাহলে ইংরেজরা ভারত ছেড়ে চলে যাবে। কিন্তু যখন ভারতীয়দের সাহায্যে ইংরেজরা বিশ্বযুদ্ধ জিতে যায়, তখন তারা ভারতীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করে, বরং তাদের ওপর অত্যাচার শুরু করে। এই সময়ে একজন আন্দোলনকারী কৃপাল সিং, যিনি একটি কলেজে অধ্যাপকও ছিলেন, তিনি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তিনি বলেন যে ইংরেজরা তাদের কথা রাখেনি। এরপর ইংরেজরা কৃপাল সিংকে জেলে ঢোকানোর পরিকল্পনা করে, যাতে সবাই ভয়ে চুপ হয়ে যায়। পাঞ্জাবের গভর্নর মাইকেল এবং ডায়ার তাদের ভারতীয় উপদেষ্টা তিরাথ সিং এর সাথে দেখা করে। তিরাথ সিং একজন ভারতীয় ছিল। তারা তিরথ সিংকে জিজ্ঞেস করে কিভাবে কৃপাল সিংকে জেলে পাঠানো যায়। তিরথ সিং বলে যে তার মতে একজন আইনজীবী আছেন, শঙ্করন নায়ার, যিনি আজ পর্যন্ত কোনো মামলা হেরে যাননি। তিনি সহজেই কৃপাল সিংকে জেলে পাঠাতে পারবেন। এরপর তিরাথ সিং মিস্টার নায়ারকে ইংরেজদের পক্ষে নিয়োগ করে এবং তাকে বলে যে কৃপাল সিং তাদের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু তাদের উল্টো কৃপাল সিংকেই জেলে পাঠাতে হবে। নায়ার এতে রাজি হয়ে যায়। এরপর আমরা কোর্টের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে এই মামলাটি চলছে। নায়ার এমন সব যুক্তি জজের সামনে পেশ করে যে সবাই হতবাক হয়ে যায়। তিনি বলেন যে কিছুদিন আগে একজন ইংরেজ সৈন্য বোমা হামলায় মারা গিয়েছিল এবং সেই বোমা বানানো শুধু কৃপাল সিং এরই জানা, কারণ তিনি বিশ্বযুদ্ধেও লড়াই করেছেন। নায়ার প্রমাণ করে দেয় যে কৃপাল সিংই সেই বোমা বানিয়ে কিছু যুবককে দিয়েছিলেন, যারা পরে সেই ইংরেজ সৈন্যকে হত্যা করেছিল। এই প্রমাণের ভিডিওতে জাজ কৃপাল সিংকে কিছুদিনের জন্য জেলের সাজা দেন। জেলে যাওয়ার সময় কৃপাল সিং নায়ারকে বলে, তুমি একজন ভালো আইনজীবী, কিন্তু ভুল লোকের পক্ষে লড়ছ। নায়ার এতে বিশেষ গুরুত্ব দেয় না। এরপর আমরা নায়ারের স্ত্রীকে দেখি, যেখানে মাইকেল এসে তাকে বলে যে আপনি আমাদের জয় এনে দিয়েছেন, তাই আমাদের সরকার আপনাকে স্যার উপাধি দিতে চায়। এটা শুনে নায়ার খুব খুশি হয়, কারণ এই উপাধি পেলে সবাই তাকে সম্মান করবে। পরের দিন একদিকে নায়ারকে স্যার উপাধি দেয়া হচ্ছিল, অন্যদিকে সেই একই দিনে জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড চালায়। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের পর আমরা দেখতে পাই যে সব সৈন্য চলে যাওয়ার পর শুধু একটি ছেলে বেঁচে ছিল, যে অসংখ্য লাশ দেখে কেবল কাঁদছিল। এই ঘটনার পর মাইকেল জেনারেল ডায়ারকে একান্তে ডেকে তাকে ধমক দেয়। তাকে বলে যে তুমি এ কি করলে? যদি এই খবর বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে সব ভারতীয়রা আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং কেউ আমাদের বাঁচাতে পারবে না। এরপর মাইকেল তিরথ সিংকে ডেকে জালিয়ানওয়ালাবাগের খবর চেপে যেতে বলে। তিরথ সৈন্য পাঠিয়ে সব সংবাদপত্র পুড়িয়ে দেয় যেখানে এই হত্যাকাণ্ডের খবর ছিল, অর্থাৎ এখন এই ঘটনা কখনোই প্রকাশ পাবে না। তারপর তিরথ এসে ডায়ারকে বলে, আপনার করা এই হত্যাকাণ্ডের পর শ্মশান ঘাটেও লাশ পোড়ানোর জায়গা কমে গেছে, এখন কি করা যায়? ডায়ার নির্দয়ভাবে উত্তর দেয়, বাকি লাশগুলো নদীতে ফেলে দাও, কোনো প্রমাণ যেন না থাকে। এটা শুনে তিরথ হতবাক হয়। ডায়ারের মনে কোনো অনুতাপ নেই। মৃতদের পরিবার যখন ইংরেজদের বিরুদ্ধে সত্য প্রকাশ করতে চায়, তখন ব্রিটিশ সরকার তাদের 25 টাকা ক্ষতিপূরণ দিয়ে চুপ করিয়ে দেয়। তারা তাদের কাছ থেকে একটি ডকুমেন্টে থাম্ব ইমপ্রেশন নেয়, যেখানে লেখা থাকে আমাদের ইংরেজদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবুও কিছু মানুষ ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলছিল। তখন তিরথ মাইকেলকে বলে, এদের চুপ করাতে আমাদের একটি কমিশন গঠন করতে হবে, যেখানে সব সদস্য আমাদের পক্ষে রায় দেবে। লোকেরা ভাববে যে তারা সত্যের পক্ষে, কিন্তু আসলে ঘটনা চাপা পড়ে যাবে। এভাবে একটি ভাইজর কমিশন গঠন করা হয় এবং নায়ারকেও সেখানে রাখা হয়।
কারণ নায়ারও ইংরেজদের পক্ষে ছিল। কমিশনের মিটিংয়ে যাওয়ার সময় নায়ার সেই ছেলেকে গেটের কাছে দেখে, যে জালিয়ানওয়ালা বাগে বেঁচে গিয়েছিল। ছেলেটি একটি পোস্টার হাতে দাঁড়িয়েছিল, যেখানে ইংরেজদের নৃশংস হত্যাকাণ্ডের চিত্র ছিল। মিটিংয়ে সবাই দাবি করে জেনারেল ডায়ার গুলি চালিয়েছিলেন, কারণ সেখানে সবাই অস্ত্র নিয়ে এসেছিল। নায়ার প্রশ্ন করে, যদি তাদের কাছে অস্ত্র থাক তাহলে কয়জন ইংরেজ সৈন্য গুলিবদ্ধ হয়েছিল? কিন্তু কেউই এর উত্তর দিতে পারে না। তখন নায়ার বুঝে যায় ইংরেজ সরকার সত্য গোপন করছে। নায়ার সরাসরি তীরথের কাছে যায় এবং জিজ্ঞেস করে, আপনারা সত্য লুকিয়ে রেখেছেন কেন? ঠিক তখনই ডায়ার সেখানে আসে। ডায়ারের আচরণ দেখে নায়ার বুঝতে পারে যে সে ভারতীয়দের কতটা ঘৃণা করে। সেখানে নায়ারের সাথে জানিসার নামের এক লোকেরও দেখা হয়, যে আগে সৈন্য ছিল, কিন্তু ডায়ারের অত্যাচারে এখন সে ঠিকভাবে হাঁটতেও পারে না। এ থেকে স্পষ্ট যে ডায়ার একজন নিষ্ঠুর মানুষ। বের হওয়ার সময় নায়ার আবার সেই ছেলেটিকে দেখে। পাশের সৈন্যকে জিজ্ঞেস করলে জানা যায় এই ছেলের পরিবার সেই দিন মারা গেছে। সে এখন শুধু ন্যায় বিচার চায়। এটা শুনে নায়ারের খুব খারাপ লাগে। সেই রাতে নায়ারের ঘুম আসে না। সে শুধু সেই ছেলেটির কথা ভাবে। পরের দিন সে সরাসরি ছেলেটির সাথে দেখা করতে যায়। নায়ার তাকে বলে, বাবা, তুমি আন্দোলন ছেড়ে স্কুলে যাও। আমার নিজের স্কুল আছে, তুমি চাইলে সেখানে ভর্তি হতে পারো। কিন্তু ছেলেটি বলে, আমি, আমার মা আর বোন সবাই আমরা আন্দোলনে গিয়েছিলাম। ইংরেজরা কোনো সতর্কতা ছাড়াই আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। এখন আমি পড়াশোনা করে কি করব? ইংরেজরা কখনোই এদেশ ছেড়ে দেবে না। সে নায়ারকে তার আঁকা পোস্টারও দেখায়, যেখানে ইংরেজদের নৃশংসতার চিত্র ফুটে উঠেছে। এটা দেখে নায়ারেরও গা শিউরে ওঠে। সেই রাতে কমিশনের সবাই পার্টি করছিল, কিন্তু নায়ারের মন ছিল না। যখন সে টয়লেটে যেতে যায় তখন তাকে ঢুকতে দেওয়া হয় না। সেখানে বোর্ডে লেখা, কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। এটা দেখে নায়ার খুব কষ্ট পায়, কিন্তু কিছুই করতে পারে না। পরের দিন কমিশনের রায় প্রকাশের সময় আসে। সব ইংরেজ সদস্য ডায়ারকে নির্দোষ বলে ঘোষণা করে, কিন্তু নায়ার তাকে দোষী বলে ভোট দেয়। যেহেতু ডায়ারের পক্ষে বেশি ভোট পড়ে, তাই তার বিরুদ্ধে কোনো শাস্তি হয় না। এতে নায়ার রেগে আগুন হয়ে যায়। তীরথ তাকে সতর্ক করে বলে, ইংরেজদের বিরুদ্ধে যেও না, নাহলে বিপদে পড়বে। নায়ার চুপ করে যায়। এরপর নায়ার একটি খবর পেয়ে ছেলেটির বাড়িতে যায়। সেখানে দেখে ছেলেটি নিজের হাতের রগ কেটে আত্মহত্যা করেছে। নায়ারের হৃদয় ভেঙে যায়। এদিকে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে দিলপ্রীত নায়ারকে লক্ষ্য করে। নায়ার যখন শহর ছেড়ে ট্রেনে চড়তে যায় তখন দিলপ্রীত এসে বলে, আপনি আমার আইডল ছিলেন। আমি আপনাদের মতো আইনজীবী হতে চেয়েছিলাম, কিন্তু আপনিও তো ইংরেজদের কাছে মাথা নত করলেন। নায়ার উত্তর দেয়, আমি একা ইংরেজদের বিরুদ্ধে কি করতে পারি? যা হচ্ছে হতে দাও। কিন্তু 2 দিন পর দিলপ্রীত সরাসরি কোর্টে ডায়ারের বিরুদ্ধে মামলা করে। এটা জানতে পেরে গভর্নর মাইকেল আতঙ্কিত হয়ে পড়ে। সে তীরথকে বলে, প্রথম হিয়ারিংয়ে এই মামলা শেষ করতে হবে। সমস্যা হলো জজ ম্যাকারে ভারতীয়দের প্রতি সহানুভূতিশীল, তাই কোনো ফাঁকিও চলবে না। কোর্টে ডায়ার ভেবেছিল এই ছোট্ট মহিলা আইনজীবী আমার বিরুদ্ধে টিকতে পারবে না, কিন্তু দিলপ্রীত হঠাৎ ঘোষণা করে আমার পক্ষে এই মামলা লড়বেন মিস্টার নায়ার। সবাই হতবাক হয়ে যায়। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ট্রেনে বসে নায়ার সিদ্ধান্ত নেয় ডায়ারকে শাস্তি পেতেই হবে। সে জালিয়ানওয়ালা বাগে গিয়ে দিলপ্রীতকে বলে, এবার আমরা মিলে ইংরেজ শাসন উৎখাত করব। তুমি মামলা করো, কারণ আমার নাম উঠলে তারা প্রমাণ সংগ্রহ করতে দেবে না। দিলপ্রীত তাই করে। দুজনে মিলে ডায়ার ও ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে। এখন কোর্টের দৃশ্য দেখানো হয়। নায়ার জজকে বলে, ডায়ার দাবি করেছে 13 এপ্রিল কারফুর দিনে জালিয়ানওয়ালা বাগে দাঙ্গা হচ্ছিল, তাই গুলি চালানো হয়েছিল। কিন্তু সত্যিই যদি দাঙ্গা হতো তাহলে পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের যেতে দিত কেন? এরপর সাক্ষী হিসেবে তহসিলদার কার্টার সিংকে ডাকা হয়। সে সাক্ষ্য দেয়, আমি দেখেছি লোকেরা দাঙ্গা করছিল, তাই তাদের থামানোর সাহস পাইনি। তবে আমি জেনারেল ডায়ারকে ব্যবস্থা নিতে বলেছিলাম। নায়ার তাকে জবাবে প্রশ্ন করে, থানা থেকে সাহায্য চাইতে হলে প্রক্রিয়া তো দীর্ঘ হয়, আর ডায়ার তো একজন সেনা অফিসার। আপনি সরাসরি তাকে কিভাবে ডাকলেন? অন্য থানা থেকে সাহায্য চাওয়া উচিত ছিল। কার্টার সিং হতবাক হয়ে যায়, তার কোনো উত্তর থাকে না। নায়ার প্রমাণ করে এটা ডায়ারের পরিকল্পনা ছিল। সে মিথ্যা গুজব ছড়িয়েছিল যে কোনো বড় কবি জালিয়ানওয়ালা বাগে আসছেন, তাই হাজার হাজার লোক জড়ো হয়েছিল। ডায়ার একটি বিমানও পাঠিয়েছিল ভিড় দেখার জন্য, যাতে সহজে গণহত্যা চালানো যায়। এসব শুনে বিপক্ষের আইনজীবীরও মুখ বন্ধ হয়ে যায়। জজ ডায়ারের বিরুদ্ধে তদন্তের আদেশ দেন,
এদিকে সব সংবাদপত্রে জালিয়ানওয়ালাবাগের খবর ছাপা হতে থাকে। গভর্নর মাইকেল ডায়ার ও তিরথকে ধমক দেয়, এই খবর যদি ব্রিটিশ ক্রাউন পর্যন্ত পৌঁছায় তাহলে বড় সমস্যা হবে, আমাদের এই মামলা জিততেই হবে। তিরথ তখন এক চাল চালে। সে নায়ারের শত্রু ম্যাকেনলি নামের এক দক্ষ আইনজীবীকে নিয়োগ করে। ম্যাকেনলি ভারতীয় হলেও একজন ব্রিটিশের অবৈধ সন্তান ছিল। তিরথ তাকে প্রলোভন দেখায়, আপনি যদি ইংরেজদের পক্ষে মামলা লড়েন তাহলে আমরা আপনাকে ব্রিটিশ উপাধি দেব। ম্যাকেনলি রাজি হয়ে যায়। কোর্টে ম্যাকেনলি প্রথমে প্রেসকে বের করে দেওয়ার আবেদন করে যাতে খবর বাইরে না যায়। জজটা মেনে নেয়। এরপর ম্যাকেনলি একটি মিথ্যা গল্প তৈরি করে। ১৩ তারিখে ডায়ারের কাজের পিছনের কারণ ছিল ১০ তারিখে এক ব্রিটিশ মেয়ে মার্থার সাথে ডান্ডা ফৌজের সদস্যরা খারাপ আচরণ করেছিল, তাই ডায়ারকে ১৩ তারিখে শক্ত পদক্ষেপ নিতে হয়েছিল। সাক্ষী মার্থা কাঁদতে কাঁদতে বলে, ১০ তারিখে কলেজ থেকে ফেরার পথে এক যুবক আমাকে জোর করে রুমে নিয়ে যায়। ম্যাকেনলি দাবি করে যুবকটি ছিল ডান্ডা ফৌজের নেতা তানবীর চৌধুরী, তাই ১৩ তারিখে ডায়ারকে আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে হয়েছিল। এটা শুনে সবাই হতবাক হয়। জজ পরের দিনের জন্য মামলা মুলতবি রাখেন। ম্যাকেনলি ও তিরথ মিথ্যা প্রচার চালায় যে নায়ার ধর্ষণকারীদের পক্ষ নিচ্ছে। লোকেরা নায়ারের মুখে কালি মেরে অপমান করে। নায়ার ভেঙে পড়ে কিন্তু হাল ছাড়ে না। দিলপ্রীত ও নায়ার তদন্ত শুরু করে। দিলপ্রীত মার্থাকে জিজ্ঞাসাবাদ করে, তানবীর জোর করলে আপনি চিৎকার করলেন না কেন? মার্থা জবাব দেয়, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু দিলপ্রীতের জেরায় মার্থা শেষে সত্যি স্বীকার করে, আমি তানবীরকে ভালোবাসতাম। আমরা প্রায়ই সেই রুমে একা দেখা করতাম। ও কোনোদিন জোর করেনি। তানবীরের সাথে আমাকে কলেজ প্রিন্সিপাল ধরেছিল। তানবীরকে জেলে দেওয়া হয় কারণ সে ভারতীয় ছিল, আর আমাকে চাপ দেওয়া হয়েছিল তানবীরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দিতে। এ কথা শুনে সবাই হতবাক হয়। ম্যাকেনলির চাল ব্যর্থ হয়ে যায়। জজ নায়ারকে বলে, আপনি যদি একজন সাক্ষী আনতে পারেন তবেই আমরা ডায়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। নায়ার চিন্তায় পড়ে যায়, সে সাক্ষী কোথায় পাবে? তখন তার মনে পড়ে জানিসারের কথা। জানিসার বলে, ডায়ারেরই একজন সহকারী অফিসার আমাদের সাহায্য করতে পারে। সে চায়নি ডায়ার কাউকে হত্যা করুক, কিন্তু তাকে থামাতে পারেনি। পরের দিন আদালতে ডায়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়, আপনি জালিয়ানওয়ালাবাগে লোকদেরকে কোনো সতর্কবার্তা দেননি কেন? ডায়ার উত্তর দেয়, ওরা আমাকে আক্রমণ করতে যাচ্ছিল, তাই আমাকে গুলি চালাতে হয়েছিল। ডায়ার প্রতিবাদ করে, সেখানে তো ৮ বছরের শিশুরাও ছিল, ওরা কিভাবে আক্রমণ করবে? এরপর নায়ার জানিসারের কাহিনী শোনায়। ডায়ার লোহার জুতো দিয়ে জানিসারকে পিটিয়েছিল মাত্র ১৫ মিনিট দেরি করার জন্য। এখনও সে ঠিকভাবে হাঁটতে পারে না। এরপর নায়ার ডায়ারের মেডিকেল রিপোর্ট উপস্থাপন করে, যাতে লেখা ছিল ডায়ারের রাগ অনিয়ন্ত্রিত। নায়ার প্রমাণ করে ডায়ার শৈশব থেকেই ভারতীয়দের ঘৃণা করত। ক্ষমতা পেয়ে সে নিরীহ মানুষদের হত্যা করেছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তার ঘৃণার ফল। এতে ডায়ার রেগে নায়ারের কলার ধরে ফেলে। জজ শুনানি স্থগিত রাখেন। ম্যাকেনলি ও ডায়ার নতুন ষড়যন্ত্র করে। পুলিশ নায়ারের বাড়িতে তল্লাশি চালায়। পরদিন আদালতে নায়ারকে গ্রেফতার দেখানো হয়। কমিটি রায় দেয় ডায়ার শুধু নিরাপত্তার জন্য গুলি চালিয়েছিল। জজ নায়ারের অনুপস্থিতিতে ডায়ারকে খালাস দেন। নায়ার ভেঙে পড়ে। দিলপ্রীত বিয়ে করতে চলে যায়। কিছুদিন পর কৃপাল সিং এর চিঠি আসে, যে ছেলেটির জন্য আপনি লড়েছিলেন সে আমার ছেলে ছিল, সে আত্মহত্যা করেনি, ইংরেজ সৈন্যরা তাকে মেরেছে। নায়ার দিলপ্রীতকে নিয়ে হাইকোর্টে আবেদন করে, কিন্তু জজ মামলা খারিজ করে দেন। নায়ার জজকে গালি দেয়ায় তার আইনজীবী লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়। শুনানিতে নায়ার জনসম্মুখে বলেন, আমি সত্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি প্রমাণ করতে পারি জালিয়ানওয়ালাবাগে ৭০ বার নিয়ম ভঙ্গ করা হয়েছে। সে সেই জুরি সদস্যকে ডাকে যিনি ডায়ারকে দোষী বলেছিলেন কিন্তু পরে ঘুষ খেয়েছিলেন। মিডিয়ায় ডায়ারের অপরাধ প্রকাশিত হয়। দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ডায়ার চাকরি হারায় এবং ৪ বছর পর রোগে মারা যায়। সরকার উদয় সিং ২০ বছর পর মাইকেল ও ডায়ারের সহযোগীদের হত্যা করে। এই মুভিটি অসাধারণ, কোথাও একটুও বিরক্ত হবেন না। অক্ষয় কুমার আর মাধবনের অভিনয় দারুণ ছিল। আপনার এই মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর কোন মুভির রিভিউ চান তাও আমাদের কমেন্ট করে লিখুন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।